আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় চলতরিৎ। তো চলতরিৎ থেকে আজকে আমরা আলোচনা করব হলো জুলের তাপীয় ক্রিয়া, অর্থাৎ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ পরিবাহিত হয় ওই পরিবাহীটা উত্তপ্ত হয়, এই ঘটনাটাকে বলা হয় জুলে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। এখন প্রশ্ন হলো কেন উত্তপ্ত হয়। যেমন একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ পরিবাহিত হয়, পরিবাহীর মধ্যে যে ইলেকট্রনগুলি আছে ওই ইলেকট্রনগুলি যখন চলাচল করে, ইলেকট্রনগুলির সাথে ইলেকট্রনগুলি নিজেদের মধ্যে এবং যে পদার্থের যে অণুপরমাণুগুলি আছে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই যে সংঘর্ষে লিপ্ত হয় যার ফলে ইলেকট্রনের গতিশক্তিটা কিছুটা তাপশক্তি রূপে এখানে বের হয়ে যায়। এই কারণে দেখা গেছে কি পরিবাহীটা তখন উত্তপ্ত হয়ে যায়। তাহলে আমরা যখন আয়রন মেশিন যখন আমরা চালাই বা ইস্ত্রি যখন আমরা চালাই বা আমরা যখন বৈদ্যুতিক হিটার চালাই, দেখবো কি পরিবাহীটা উত্তপ্ত হচ্ছে, অর্থাৎ এই যে ইস্ত্রির যে প্লেটটা আছে প্লেটটা কিন্তু উত্তপ্ত হচ্ছে। বা আমরা যখন বাতি চালাই ওই বাতিটা কি হয়, উত্তপ্ত হয়, অনেকক্ষণ তড়িৎ প্রবাহের ফলে বাতিটা উত্তপ্ত হয়। আবার কি হয়, আমরা ইলেকট্রিক চুল্লি যখন আমরা চালনা করি তখনও এটা কি হয়, তড়িৎ প্রবাহের ফলে এটা উত্তপ্ত হয়। তাহলে এই উদাহরণগুলি হলো মূলত বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহের ফলে উত্তপ্ত, অর্থাৎ পরিবাহী বা কোনো একটা বস্তু বা কোনো একটা পদার্থ উত্তপ্ত হওয়ার একটা উদাহরণ। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে ইলেকট্রনগুলির সাথে অণুপরমাণুগুলো বা ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে সংঘর্ষের ফলে এখানে পরিবাহীটা উত্তপ্ত হয়। এই যে এই বিষয়টা প্রথমে আবিষ্কার করেন বিজ্ঞানী জুল। তো এখানে তিনটা সূত্র দিয়েছেন, এই যে তড়িৎ প্রবাহের ফলে যে পরিবাহীটা উত্তপ্ত হয় এই উৎপন্ন তাপের সমীকরণ এখানে তিনটা দিছে, অর্থাৎ তিনটা সূত্র দিছে এখানে। আমরা যদি প্রথম সূত্রটা দেখি যে জুলের তাপীয় ক্রিয়ার যে প্রথম সূত্রটা হলো প্রবাহ মাত্রার সমীকরণ, প্রবাহ মাত্রার সূত্র অর্থাৎ তড়িৎ প্রবাহের। যেমন দেখো পরিবাহীর যে রোধ আছে এবং প্রবাহ কাল বা সময়, রোধ এবং সময় যদি স্থির থাকে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। আচ্ছা, তো কে স্থির, পরিবাহীর রোধ এবং প্রবাহ কাল বা সময়। এখন এটাকে আমরা আবার কি আকারে লিখতে পারি, এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি যে h1 বাই i1 স্কয়ার ইকুয়াল h2 বাই i2 স্কয়ার, এভাবে h3 বাই i3 স্কয়ার, h4 বাই i4 স্কয়ার, এভাবে ডট ডট দিয়ে লিখতে পারি। আচ্ছা, এখন দেখো এটার সাথে এটা সমানুপাতে, তাহলে এটার লেখচিত্রটা কি হবে, লেখচিত্রটা হবে x অক্ষ বরাবর নিলাম তড়িৎ প্রবাহের বর্গ, y অক্ষ বরাবর নিলাম আমরা উৎপন্ন তাপ। তাহলে কি দাঁড়ালো, এখানে লেখচিত্রটা হবে একটা মূল বিন্দুগামী সরল রেখা, উৎপন্ন তাপ এবং তড়িৎ প্রবাহের। তড়িৎ প্রবাহ যদি দ্বিগুণ হয়, তড়িৎ অবজেক্টিভের জন্য আসতে পারে, তড়িৎ প্রবাহ যদি দ্বিগুণ হয় উৎপন্ন তাপ হবে 4 গুণ। কেন? কারণ এখানে স্কয়ার আছে। তড়িৎ প্রবাহ যদি 5 গুণ হয় উৎপন্ন তাপ হবে 25 গুণ, যেহেতু স্কয়ার আছে। এরপরে আসো রোধের সূত্র। তাহলে রোধের ক্ষেত্রে কি কে স্থির, প্রবাহ মাত্রা এবং প্রবাহ কাল, প্রবাহ মাত্রা এবং প্রবাহ কাল যদি স্থির থাকে উৎপন্ন তাপের পরিমাণ রোধের সমানুপাতিক, অর্থাৎ রোধ যদি বাড়ে উৎপন্ন তাপ বাড়বে, রোধ যদি 2 গুণ হয় উৎপন্ন তাপ দ্বিগুণ হবে, রোধ যদি 3 গুণ হয় উৎপন্ন তাপ 3 গুণ হবে। এই ক্ষেত্রে আমাদের সমীকরণ, আমরা যদি সমীকরণটা লিখি তাহলে লিখতে পারি h1 বাই r1 ইকুয়াল h2 বাই r2, এভাবে ডট ডট দিয়ে আরো লিখতে পারি। তাহলে এটার ক্ষেত্রে লেখচিত্র কি হবে, লেখচিত্র হবে y অক্ষ বরাবর উৎপন্ন তাপ, x অক্ষ বরাবর পরিবাহীর রোধ। তাহলে লেখচিত্রটা হবে একটা মূল বিন্দুগামী সরল রেখা। এগুলি আমাদের অবজেক্টিভে কাজে আসবে, আমরা এগুলো খুব ভালোভাবে মনে রাখবো। এরপরে আসো কিসের, প্রবাহ কালের সমীকরণ বা প্রবাহ কালের সূত্র। এখানে কি পরিবাহীর রোধ এবং প্রবাহ মাত্রা যদি স্থির থাকে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহকালের সমানুপাতিক, অর্থাৎ উৎপন্ন তাপটা প্রবাহকালের সমানুপাতিক। প্রবাহকাল যদি দ্বিগুণ হয় তাহলে উৎপন্ন তাপ দ্বিগুণ হবে, প্রবাহকাল যদি 5 গুণ হয় উৎপন্ন তাপ কয় গুণ হবে, 5 গুণ হবে। তো এখানে লেখচিত্র কি, x অক্ষ বরাবর প্রবাহকাল, y অক্ষ বরাবর যদি সময় নেই তাহলে আমার লেখচিত্রটা হবে কি মূল বিন্দুগামী সরল রেখা। খেয়াল করো এখান থেকে আমরা কি দিতে পারি, এখান থেকে আমরা সমীকরণটা এভাবে লিখতে পারি h1 বাই t1 ইকুয়াল h2 বাই t2। তাহলে h1 বাই t1 ইকুয়াল h2 বাই t2। আচ্ছা, তো এখন এই যে সমীকরণগুলি, এই তিনটা সমীকরণকে যদি আমরা একত্রে লিখি তখন কি দাঁড়ায়, এর সমানুপাতিক i স্কয়ার rt। আমরা সমানুপাতিকের পরিবর্তে একটা যদি সমানুপাতিক ধ্রুবক দেই তাহলে সেটা হবে k, h ইকুয়াল k ইনটু i স্কয়ার rt। এখন খেয়াল করো এই সমীকরণটার আবার দুইটা রূপ আছে, একটা হলো জুলের, আমরা জানি তাপের একক হলো কি, তাপের এক সাবেক একক ছিল ক্যালরি, বর্তমানে একক হলো জুল। আমরা যখন ক্যালরি এককে লিখব, অর্থাৎ এই সমীকরণটাকে যখন আমরা ক্যালোরি এককে লিখব তখন কে এর মান হবে, এই যে এই কে এর মান হবে 0.24। খেয়াল করো আমরা যদি সমীকরণটা উৎপন্ন তাপ যদি আমরা ক্যালরি এককে লিখি তাহলে সমীকরণে কে এর মান হবে 0.24। আবার আমরা যদি এটাকে জুল এককে লিখি,
জুল এককে যদি লিখি আমরা তখন সমীকরণ হবে h ইকুয়াল I স্কয়ার RT, অর্থাৎ তখন এই k এর মান হবে 1, এই k এর মান হবে 1। আবার বলতেছি কেলভি এককে লিখলে k এর মান 0.24, জুল এককে লিখলে k এর মান হবে I স্কয়ার RT। তবে আমরা মূলত সমীকরণ ব্যবহার করি এইটা, যেহেতু আমরা এখন তাপের একক জুল ব্যবহার করি, তাহলে আমাদের সমীকরণ হলো কত h ইকুয়াল I স্কয়ার RT কোন এককে? জুল এককে। খেয়াল করো আমরা জানি 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল, তাহলে 1 জুল সমান সমান কত? 0.24 ক্যালোরি। এগুলি আমাদের অবজেক্টিভে কাজে আসবে। খেয়াল করো আমরা জানি V ইকুয়াল IR, V ইকুয়াল IR, তাহলে I ইকুয়াল V বাই R। তো এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণে যেতে পারি I ইকুয়াল V বাই R, তার মানে হবে V স্কয়ার বাই R স্কয়ার। তাহলে এই R আর এখানের হরের আরটা কেটে যাবে, তাহলে কাটাকাটি গেলে আমরা এই সমীকরণ থেকে এই সমীকরণে আসতে পারি। তাহলে কি দাঁড়ালো? I স্কয়ার RT, আমরা এটাকে এই আকারে লিখতে পারি V স্কয়ার বাই RT। মূলত আমরা এই সমীকরণটা এবং এই সমীকরণটা, এই দুইটা সমীকরণ আমরা আজকের ক্লাসে বেশি বেশি ব্যবহার করব, এবং আমাদের যতগুলো সৃজনশীল আসে মূলত এই সমীকরণটা বা এটা দিয়ে আসে। এখানে যাহা ভি, আমরা যদি বিভব পার্থক্য থাকে তাহলে ভি দিব, যদি তড়িৎচালক শক্তি থাকে তাহলে ই দিব, আর টি হলো সময় বা প্রবাহ কাল, আর হলো রোধ। মূলত আমাদের এই সমীকরণটাই আজকের ক্লাসে বেশি বেশি কাজে আসবে, এবং সবচেয়ে বেশি সৃজনশীল আসছে মূলত এই দুইটা সমীকরণ দিয়ে, এই জুলের তাপীয় ক্রিয়ার এই অংশ থেকে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? জুলের তাপীয় ক্রিয়ার তিনটা সূত্র পেলাম, এখান থেকে আমরা সমীকরণগুলি বের করতে পারি। এরপরে আমাদের এখানে লেখচিত্র আছে, আর সাধারণত আমাদের সৃজনশীলগুলি আসে এই অঙ্ক, এই সমীকরণ দিয়ে, আর এইগুলি আমাদের অবজেক্টিভে আমাদের প্রয়োজনীয়গুলি। এখন আসো বৈদ্যুতিক ক্ষমতা। বৈদ্যুতিক ক্ষমতা কিন্তু আমরা কাজশক্তি ক্ষমতার মধ্যেও পড়ছিলাম আমরা, তখন ছিল শুধু ক্ষমতা, আর এটা হলো বৈদ্যুতিক ক্ষমতা। এখন P ইকুয়াল W/T, আমাদের ওই অধ্যায়ের মধ্যে P ইকুয়াল W/T ছিল। একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, এই কাজটা বৈদ্যুতিক কাজ বা তার তড়িৎ কাজ, তড়িতের ক্ষেত্রে যে কৃত কাজ, সেটাই হলো তার ক্ষমতা। এখন P ইকুয়াল W/T, বা আমরা সরাসরি বলতে পারি যে বৈদ্যুতিক কাজ করার হার, বৈদ্যুতিক কাজ করার হারকেই বলা হয় কি? বৈদ্যুতিক ক্ষমতা। এখন এইখানে W ইকুয়াল, আবার W এর জায়গায় আমরা লিখতে পারি কত? W এর জায়গায় আমরা লিখতে পারি VIT। কিভাবে? খেয়াল করো আমরা জানি কি? আমরা জানি P ইকুয়াল IV, আমরা জানি, দেখো এই যে সমীকরণটা, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি আমরা P ইকুয়াল W/T। তাহলে আমরা জানি P ইকুয়াল IV, এটা হলো ক্ষমতার সমীকরণ, বৈদ্যুতিক যে ক্ষমতা P ইকুয়াল IV। তাহলে এখানে W/T, তাহলে আমরা লিখতে পারি কত? W ইকুয়াল IVT। তো ওই লজিক অনুসারে আমরা এখানে W এর জায়গায় লিখছি কত? IV বা VIT। তো T কাটা গেল, T যদি কাটা যায় তাহলে আমরা লিখতে পারি P ইকুয়াল IV, P ইকুয়াল IV। আবার এই V ইকুয়াল কত? IR, V ইকুয়াল যদি IR হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি II মানে I স্কয়ার R, এটাও একটা ক্ষমতার সমীকরণ। আবার I ইকুয়াল কত? I ইকুয়াল হলো V স্কয়ার বাই I ইকুয়াল হলো V বাই R, যেহেতু স্কয়ার আছে V স্কয়ার বাই R স্কয়ার। তো এখানে কাটাকাটি গেলে ক্ষমতার আরেকটা সমীকরণ হলো P ইকুয়াল V স্কয়ার বাই R। আমি ক্ষমতার সমীকরণ এটাও ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি, আমি এটাও ব্যবহার করতে পারি। খেয়াল করো এখানে কাজ, এটার একক হলো জুল, সময়ের একক হলো সেকেন্ড, তাহলে ক্ষমতার একক কি দাঁড়ালো? জুল পার সেকেন্ড, অবজেক্টিভ। তাহলে এখানে ক্ষমতার একক হলো ওয়াট, তার মানে আমরা লিখতে পারি 1 ওয়াট ইকুয়াল 1 জুল পার সেকেন্ড। এগুলি অবজেক্টিভে কাজে লাগবে আমাদের, 1 ওয়াট ইকুয়াল 1 জুল পার সেকেন্ড। আবার ক্ষমতার সমীকরণ P ইকুয়াল IV, তো ক্ষমতার একক হলো ওয়াট, তড়িৎ প্রবাহের একক হলো এম্পিয়ার, এখানে বিভব পার্থক্যের একক হলো ভোল্টেজ, তার মানে আমরা লিখতে পারি ভোল্ট, এখানে আমরা লিখতে পারি কি 1 ওয়াট ইকুয়াল 1 এম্পিয়ার ইনটু 1 ভোল্ট। তাহলে এগুলো আমাদের কিসে কাজে আসবে? এগুলো আমাদের অবজেক্টিভের জন্য কাজে আসবে। এখানের P এর কিন্তু আরেকটা নাম হলো বর্তনীর বহিস্থ রোধে উৎপন্ন তাপের হার, উৎপন্ন তাপের হার। হার কেন আসলো? এই যে সময় দ্বারা যেহেতু ভাগ করা হয়েছে এই কারণে এখানে এটা হার। বর্তনীর বহিস্থ রোধে উৎপন্ন তাপের হার, আমাদের যে বর্তনী আছে ওই বর্তনীর মধ্যে যদি রোধ থাকে, ওই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে বা ওই উৎপন্ন তাপের হার P ইকুয়াল হলো I স্কয়ার R। এই সমীকরণটা আমাদের কাজে আসবে, P ইকুয়াল হলো I স্কয়ার R, অর্থাৎ P ইকুয়াল I স্কয়ার R। এটা হলো বর্তনীর বহিস্থ যে রোধ আছে সেই রোধের মান, আর এই I হলো বর্তনীর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে ওই কারেন্টের মান। আমরা এখান থেকে এই বর্তনীর বহিস্থ রোধ উৎপন্ন তাপের হার বের করতে পারবো বা বৈদ্যুতিক ক্ষমতা বের করতে পারবো। এরপর আসো বৈদ্যুতিক কাজ বা ব্যয়িত শক্তি। আমরা 9 10 এ এই যে বিদ্যুৎ বিল নির্ণয়ের যে সমীকরণটা ব্যবহার করছিলাম, বিদ্যুৎ বিল নির্ণয় করা হয়েছিল, তখন W ইকুয়াল PT ওয়াট আওয়ার। P মানে হলো ক্ষমতা, T মানে হলো সময় বা প্রবাহ কাল, ওয়াট আওয়ার। কিন্তু বৈদ্যুতিক যে ব্যয়িত শক্তি বা বৈদ্যুতিক যে কাজ, ওইটা সাধারণত নির্ণয় করা হয় কিলো ওয়াট আওয়ারে।
সাধারণত নির্ণয় করা হয় কিলোওয়াট আওয়ারে। তো আমরা যদি এটাকে কিলোওয়াটে নিই, আন্তর্জাতিক একক এটা, তাহলে পিটি বাই 1000, ওয়াটকে আমরা কিলোওয়াটে নিয়ে গেলাম, 1000 দ্বারা ভাগ করে দিলাম, পিটি বাই 1000 কিলোওয়াট আওয়ার। এখানে পি কি? পি হলো ক্ষমতা, টি হলো প্রবাহ কাল। যেমন বলা হলো যে একটা 20 ওয়াটের একটা লাইট দিনে 5 ঘন্টা করে চলতেছে, তার 1 মাসে তার বিল কত হবে? তাহলে দেখো 20 ওয়াটের, তার মানে পি এর মান 20 ওয়াট, দিনে 5 ঘন্টা, তার মানে টি এর মান হবে 5 আওয়ার। এটাকে সেকেন্ডে নিতে হবে না। এখন এটা দিয়ে আমরা যদি বের করতে চাই তাহলে তার একদিনের ইউনিটটা বের করতে পারবো। যেমন আমরা জানি 1 BUT, বোর্ড অফ ট্রেড ইউনিট, ইকুয়াল 1 কিলোওয়াট আওয়ার। যেটা কিলোওয়াট আওয়ার আসবে, অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল 1 ইউনিট। তার মানে এই যে পিটি বাই 1000 কিলোওয়াট আওয়ার ইকুয়াল হলো কি পিটি বাই 1000 ইউনিট। তার মানে আমরা বলতে পারি 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল 1 ইউনিট। এখন আসো যে কথাটা বলছিলাম যে 20 ওয়াটের একটা বাতি যদি আমরা দৈনিক 5 ঘন্টা জ্বলে, তাহলে এখান থেকে আমরা একদিনের হিসাব বের করতে পারবো। এখন পুরো মাসের ইউনিট যদি বের করতে চাই 30 দ্বারা গুণ করে দিব, যদি 1 মাস সমান 30 দিন হয়, পুরো টোটাল ইউনিটটা আসবে মনে করো যে 100 কিলোওয়াট আওয়ার। মনে করো যদি 100 কিলোওয়াট আওয়ার আসে বা 100 ইউনিট হয়, তাহলে এটার সাথে আমাদের বিদ্যুৎ যে বিল আছে, অর্থাৎ প্রতি ইউনিটের মূল্য যদি 6 টাকা করে হয়, ওই 100-র সাথে 6 দ্বারা গুণ করে দিব, তাহলে 600। এভাবে আমরা খুব সহজে বের করতে পারি। আবার মনে করো আমাদের এখানে 5টা বাতি অতিরিক্ত ব্যবহার করা হইতেছে, মানে 5টা বাতি ব্যবহার করা হইতেছে 20 ওয়াটেরই 5 ঘন্টা করে, তখন এইখানে আমরা বসাই দিব n। n এর মান কত হবে? n এর মান হবে 5। তো আমরা এইগুলি যখন আমরা প্র্যাকটিস করবো এগুলি দিয়ে, তখন আমরা এই অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো খুব সহজে আমরা এখান থেকে কি বের করতে পারি? বিদ্যুৎ বিল আমরা বের করতে পারি। খেয়াল করো এখানে কিলোওয়াট আওয়ার, এটার সাথে যখন জুলের সম্পর্ক হয় তখন হবে এরকম। এগুলি আমাদের অবজেক্টিভে কাজে আসবে। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল হলো 3.6 × 10⁶ জুল। তো এখন আমরা এই যে আলোচনাগুলি করা হয়েছে, মূলত আজকের ক্লাসের মূল সূত্র হলো কিন্তু এটা, এই যে h = I²RT বা h = V²R × T বা I²R × T। এই সমীকরণ থেকে আমরা যে অঙ্কগুলি আছে এগুলি করব, পাশাপাশি যে বিদ্যুৎ বিলের যে অঙ্কগুলি আছে এখান থেকে একটা অঙ্ক করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি আমরা সৃজনশীল। আচ্ছা, তো আমরা প্রথমে বিদ্যুৎ বিলের একটা অঙ্ক করি। এটার মধ্যে কি হলো, বললো যে 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতিকে 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতিকে প্রতিদিন 5 ঘন্টা করে জ্বালানো হয়। প্রতি একক বৈদ্যুতিক শক্তির মূল্য 6 টাকা হলে 1 মাসে কত খরচ পড়বে? আচ্ছা, এখানে বলা হয়েছে 1 মাস সমান 30 দিন। আচ্ছা, তো আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি যে W = PT বাই 1000 কিলোওয়াট আওয়ার। আমাদের কত ওয়াট বলছে? P এর মান বলছে আমাদের 100 ওয়াট। আচ্ছা, P এর মান বলছে 100 ওয়াট, সময় T এর মান বলছে কত দিন, কত ঘন্টা করে জ্বলে ডেইলি? 5 ঘন্টা করে জ্বলে। আচ্ছা, এখন আসো কি বললো আমাদের এখানে P এর মান হলো 100 ইনটু T এর মান কত? T এর মান হলো 5 ডিভাইডেড বাই হলো 1000 কিলোওয়াট আওয়ার। খেয়াল করো এটা দিয়ে কিন্তু আমরা একদিনের হিসাব বের করতে পারবো। কয় দিনের হিসাব? একদিনের হিসাব বের করতে পারবো। একদিনের ব্যয়িত শক্তি ওই বাল্বের ক্ষেত্রে আমাদেরকে 1 মাসের জন্য বের করতে বলছে, তাহলে 1 মাস সমান 30 দিন। তো এখানে আমরা 30 গুণ করে দিব, এই যে এখানে আমরা 30 গুণ করে দিব। তাহলে আমাদের এই P হলো 100 ওয়াট তার ক্ষমতা, T হলো 5 ঘন্টা করে দৈনিক জ্বলে। তাহলে আমরা কয় মাসের বিদ্যুৎ বিল বের করব? 1 মাসের। যদি আমাদের 1 মাসের না বলে একদিনের বের করতে বলতো, তাহলে কিন্তু আর এখানে 30 গুণ করা লাগতো না। যেহেতু 1 মাসে বের করতে বলছে, এই কারণে আমরা এখানে 30 গুণ করছি। তাহলে কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো হচ্ছে এখানে সমীকরণে মান হবে আমাদের 15 কিলোওয়াট আওয়ার। তো আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট, তার মানে এটা হবে কত ইউনিট? 15 ইউনিট। তো এখান থেকে আমাদের মান চলে আসলো W এর মান। এখন আসো এটা হলো 1 মাসে সে 15 ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় হইতেছে। তাহলে 1 ইউনিটের মূল্য কত? 1 ইউনিটের মূল্য হলো 6 টাকা। তাহলে 15 ইউনিটের মূল্য কত হবে? তাহলে টোটাল খরচটা হচ্ছে, মোট খরচ হবে কত? 15 × 6, তার মানে হবে 90 টাকা। 90 টাকা খরচ হবে, অর্থাৎ 1 মাসে তার যে বিদ্যুৎ বিল সেটা হলো তার 90 টাকা। ধন্যবাদ। আচ্ছা,
আমরা বিদ্যুৎ বিলের আরেকটা অঙ্ক করব। কি বললো, একটি বৈদ্যুতিক বাতির রোধ, দেখো এখানে রোধ দিয়ে দিছে, একটি বৈদ্যুতিক বাতির রোধ 400 ওহম, একে 200 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত করা হলো। যদি প্রতি ইউনিটের মূল্য 6 টাকা হয় তবে বাতিটি 12 ঘন্টা ব্যবহৃত হলে কত খরচ হবে? কত ঘন্টা? 12 ঘন্টা, তার মানে 12 গুণ হয়ে যাবে। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের এখানে কিন্তু ক্ষমতা দেওয়া নাই, আমাদের এখানে দেওয়া আছে রোধ দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে, আমাদের এখানে ভি দেওয়া আছে 200 ভোল্ট, আর দেওয়া আছে 400 ওহম, সময় দেওয়া আছে 12 ঘন্টা। এখন আমরা জানি মূল সমীকরণ কি, আমাদের মূল সমীকরণ হবে W ইকুয়াল PT বাই হলো 1000 কিলোওয়াট আওয়ার, PT বাই 1000 কিলোওয়াট আওয়ার। এখন আমাদের এখানে সরাসরি কিন্তু P এর মান দেওয়া নাই, আমাদের এখানে ভোল্টেজ আছে, আবার কি আছে, আমাদের এখানে রোধ আছে। তো আমরা এখান থেকে কারেন্ট বের করতে পারি, আমরা জানি কি V ইকুয়াল IR, তাহলে I ইকুয়াল হবে কত? V বাই R। আমাদের V হলো কত? 200। আচ্ছা, আর কত? আর হলো 400, তাহলে আমাদের I কত হবে? I হবে 0.5 এম্পিয়ার। এখন আসো P ইকুয়াল আমরা কত জানি, দেখো আমাদের যেহেতু সরাসরি ক্ষমতার মান দেওয়া নাই, আমরা জানি P ইকুয়াল IV, আমরা জানি কি P ইকুয়াল IV T বাই হলো 1000 কিলোওয়াট আওয়ার। খেয়াল করো, আমাদের কিন্তু এই P এর মান যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের I বের করা লাগতো না, আর এই সমীকরণ আমাদের বের করা লাগতো না। এখন W ইকুয়াল PT। আচ্ছা, এখন আসো এখানে যদি আমরা মান বসাই, I এর মান কত? I এর মান হলো 0.5, V এর মান কত? 200। আচ্ছা, T এর মান কত ঘন্টা? T এর মান হলো 12 ঘন্টা ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার, তাহলে 0.5 ইনটু 200 ইনটু 12 ডিভাইডেড বাই 1000, তার মানে আমরা লিখতে পারি কত? 1.2 কিলোওয়াট আওয়ার ইকুয়াল 1.2 ইউনিট। অর্থাৎ তার 12 ঘন্টার ব্যয়িত শক্তি, 12 ঘন্টার ব্যয়িত শক্তি কত? 12 ঘন্টার জন্য ব্যয়িত শক্তি হলো 1.2 কিলোওয়াট আওয়ার বা 1.2 ইউনিট। এখন প্রতি ইউনিটের মূল্য কত? 6 টাকা, তাহলে এই যে 12 ঘন্টার যেই 1.2 ইউনিট তার জন্য মূল্য কত হবে? আমরা এভাবে লিখতে পারবো। সুতরাং মোট খরচ হলো 1.2 ইনটু 6, তার মানে মান চলে আসলো কত? 7.2 টাকা। অর্থাৎ 1 ইউনিটের মূল্য 6 টাকা, আমরা বাংলা লেখাটা এইভাবে লিখে দিব যে 1 ইউনিটের মূল্য 6 টাকা, সুতরাং 1.2 ইউনিটের মূল্য কত? তার মানে 1.2 ইনটু 6, তার মানে হলো 7.2 টাকা। খেয়াল করো, আমি কিন্তু দুই রকমের অঙ্ক দেখাইছি। এখানে যদি আমাদের P থাকলে আমরা সরাসরি P এর মান বসাবো, যেহেতু আমাদের কাছে P ছিল না এই কারণে আমরা এখানে P ইকুয়াল IV এই সমীকরণ ব্যবহার করছি। I এর মান ছিল না, আমরা ওহমের সূত্র থেকে আমরা I এর মান বের করতে পারছি। ধন্যবাদ। তো এইভাবে আমরা বিদ্যুৎ বিল খুব সহজেই বের করতে পারবো। তাছাড়া আমরা এগুলি ক্লাস 9-10 করে আসছি। আচ্ছা, তো আমাদের পরের অঙ্ক হলো এটা হলো চট্টগ্রাম বোর্ড 17। খেয়াল করো, আমাদের এখানে দুইটা সার্কিট দেওয়া আছে, এইরকম দেওয়া আছে দুইটা সার্কিট। এটা শ্রেণীতে যুক্ত, এটা একটা এখান থেকে কারেন্ট যাচ্ছে, এটা একটা বর্তনী, নাম দিলাম আমরা P, এটা হলো E1। আচ্ছা, এখানে আছে 100 ওহম, এখানেও আছে 100 ওহম। আচ্ছা, আবার এখানে আরেকটা সার্কিট আছে, দুইটা রোধ, তাহলে এখানে আছে 100 ওহম, এখানেও আছে 100 ওহম, এটা হলো Q বর্তনী, এটা হলো E2, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে। এরকম দুইটা সার্কিট দেওয়া আছে। দেখো এখানে 100 ওহম মানের দুইটা রোধ শ্রেণীতে যুক্ত, এখানে একটা তড়িৎচালক শক্তির উৎস আছে কিন্তু মান দেওয়া নেই। এখানেও 100 ওহম মানের দুইটা রোধ সমান্তরালে যুক্ত, তড়িৎচালক শক্তির উৎস দেওয়া আছে, মান দেওয়া নেই। এই বর্তনীর নাম P বর্তনী, এই বর্তনীর নাম Q বর্তনী। বলা হলো কি PU Q দুটি বর্তনী যাদের, এটা হলো চট্টগ্রাম বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 17। PU Q দুটি বর্তনী যার প্রত্যেকটিতে রোধযুক্ত তারের দৈর্ঘ্য 0.5 মিটার এবং ব্যাসার্ধ 0.2 সেন্টিমিটার দৈর্ঘ্য দেওয়া আছে তারের এবং ব্যাসার্ধ দেওয়া আছে। বর্তনী দুটিতে একই সময় ধরে তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এখানে যেই পরিমাণ সময় হবে এখানেও একই পরিমাণ সময় হবে, অর্থাৎ সময়ের মান সমান হবে। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে
যে উদ্দীপক অনুসারে যে কোনো তারের আপেক্ষিক রোধ নির্ণয় করতে। খুবই সহজ প্রশ্ন, ক্লাস 9-10 লেভেলের প্রশ্ন। উদ্দীপক অনুসারে যে কোনো তারের আপেক্ষিক রোধ, তো আপেক্ষিক রোধকে কি দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা প্রকাশ করা হয়। এখন আসো কি কি দেওয়া আছে যে কোনো তারের, তার মানে আমরা এখানে এই একটা তারের রোধ হইছে বলছে 100 ওহম, এখানে আরেকটা তারের রোধ বলছে 100 ওহম, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব। তাহলে আমাদের এখানে গতে বলছে আপেক্ষিক রোধ নির্ণয় করতে, আপেক্ষিক রোধ রো ইকুয়াল হোয়াট। তাহলে আর এর মান কত? আর এর মান দেওয়া আছে 100 ওহম। দৈর্ঘ্য দেওয়া আছে কত? তারের দৈর্ঘ্য L দেওয়া আছে 0.5 মিটার, ব্যাসার্ধ দেওয়া আছে 0.2 সেন্টিমিটার। এটাকে আমরা কিসে নিয়ে যাব? মিটারে নিয়ে যাব, 0.002 মিটার। খেয়াল করো আমাদের এখানে তারের ব্যাসার্ধ দেওয়া আছে, তারের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, তো এইখানে হ্যাঁ ব্যাসার্ধ দেওয়া ছিল। আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? আমাদেরকে নির্ণয় করতে বলছে রো। আমরা সমীকরণ কি জানি? আমরা সমীকরণ জানি R ইকুয়াল রো ইনটু L বাই A, অর্থাৎ R ইকুয়াল রো L বাই A। এখান থেকে আমরা কি বের করব? রো বের করব। তাহলে রো ইকুয়াল R A বাই L, রো ইকুয়াল হলো R A বাই L। এখন এই এর মান কিন্তু আমাদের কাছে নাই, এ মানে হলো ক্ষেত্রফল। তো আমরা জানি ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। পাই যেহেতু এটা তার মানে হবে পাই আর স্কয়ার বাই L। এখন আসো আমরা যদি মান বসাই, আমরা যদি এখানে মান বসাই তাহলে কত হবে? আর এর মান হবে 100, পাই এর মান হবে 3.1416, আর এই স্মল আর এর মান, এই আর কিন্তু রোধ আর এই আর হলো ব্যাসার্ধ, কত হবে? 0.002 হোল স্কয়ার। এই L হবে 0.5 মিটার, তাহলে 100 ইনটু 3.14, এটার মান চলে আসবে হচ্ছে 2.51 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। রোধের আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার, তো এখানেও মান চলে আসছে ওহম মিটার। আমি আবারও বলতেছি, এই ক্যাপিটাল আর হলো বর্তনীর যে রোধ, তারের রোধ, আর এই স্মল আর হলো কি? এই স্মল আর হলো ব্যাসার্ধ, আর রোধের মান যে কোনো একটা তারের রোধ 100 ওহম। তো এখান থেকে আমরা খুব সহজেই স্মল আর এর মান বের করতে পারি। ধন্যবাদ। পরের প্রশ্ন, পরের প্রশ্নে কি বলবো? পরের প্রশ্নে বললো যে PU কিউ বর্তনীতে একই সময়ে সমপরিমাণ তাপ উৎপন্ন হতে হলে, একই সময়, দেখো ক্লু, একই সময় অর্থাৎ সময় সমান, সমপরিমাণ তাপ উৎপন্ন হতে হলে, উৎপন্ন তাপের পরিমাণ সমান হতে হলে তড়িৎচালক শক্তি E1 এর মান E2 এর চেয়ে বেশি না কম হবে। এই যে তড়িৎচালক শক্তি E1 বেশি হবে না E2 বেশি হবে, এটা বের করতে বলছে। তো আমাদের এইখানে আমরা তুল্য রোধ পাইছি কত? এই সমীকরণের জন্য, অর্থাৎ এই দুইটার জন্য। দেখো এই যে যখন এখানে রোধ দুইটা কিসে যুক্ত? শ্রেণীতে যুক্ত। এই রোধ দুইটা যখন শ্রেণীতে যুক্ত তখন তুল্য রোধ কত? RS ইকুয়াল R1 প্লাস R2, এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, তাহলে 100 যোগ 100 সমান সমান কত? 200 ওহম RS এর ক্ষেত্রে। আচ্ছা, এখন আসো যখন সমান্তরালে থাকে তখন 1 বাই RP ইকুয়াল 1 বাই R1 প্লাস 1 বাই R2, তার মানে 1 বাই 100 প্লাস 1 বাই 100, তার মানে কত হবে? 2 বাই 100, এটা হবে 1 বাই RP এর মান, তাহলে RP ইকুয়াল হবে কত? 100 বাই 2, তার মানে হবে 50 ওহম। এখন দেখো শ্রেণীতে তুল্য রোধ কত? শ্রেণীতে তুল্য রোধ 200 ওহম। সমান্তরালে তুল্য রোধ কত? সমান্তরালে তুল্য রোধ হলো 50 ওহম। সময়ের মান কিন্তু সমান বলছে, সময়ের মান যেহেতু সমান, একই সময়, তার মানে T1 ইকুয়াল T2 ইকুয়াল T, সময় সমান, একই সময় ধরে প্রবাহিত হয় বলছে, একই সময় ধরে প্রবাহিত হয়। আরেকটা ক্লু দিছে যে সমপরিমাণ তাপ উৎপন্ন হবে, সমপরিমাণ তাপ উৎপন্ন হবে মানে আমরা লিখতে পারি H1 ইকুয়াল H2। এটা কিন্তু শর্ত মতে, এটা কিন্তু আমরা জানি না, এটা হলো শর্ত মতে H1 ইকুয়াল H2। তো H1 আমি একটু আগে বলছিলাম আমাদের উৎপন্ন তাপের সমীকরণটাই আজকের ক্লাসের মূল সূত্র। দেখো আমরা লিখতে পারি E1 স্কয়ার বাই RST। ওই যে আমি বলছিলাম H ইকুয়াল V স্কয়ার T বাই R, আমার ক্লাসের শুরুতে বলছিলাম H ইকুয়াল V স্কয়ার T বাই R বা E স্কয়ার T বাই R। তো যাহা R তাহাই হইছে প্রথমটার জন্য H1 RS। খেয়াল করো এখানে প্রথমটার জন্য আমরা উৎপন্ন তাপ বিবেচনা করছি H1, এটার জন্য উৎপন্ন তাপ বিবেচনা করছি H2। তো প্রথম যে চিত্র, এই চিত্রের জন্য তড়িৎচালক শক্তি E1, দ্বিতীয় চিত্রের তড়িৎচালক শক্তি E2। তো এখানে আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি 1। আচ্ছা, E2 স্কয়ার RP T2, তো এটা আমরা লিখতে পারি। এখন খেয়াল করো আমাদের এখানে
T1 আর T2 এর মান কিন্তু সমান, T1 আর T2 উভয়ের মান কত T, তাহলে এই T1 আর এই T2 কি যাবে, বাদ যাবে, এই T1 এর মানও T, এই T2 এর মানও কত T। এখন মূলত আমরা কার মান বের করব, মূলত আমরা বের করব হচ্ছে E1 আর E2 এর মধ্যে কে বড় কে ছোট সেটা বের করব। খেয়াল করো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে যে E1 বাই E2, আমরা যদি E2 টাকে এই পাশে নিয়ে আসি তাহলে RS ডিভাইডেড বাই RP। এখন RS ডিভাইডেড বাই RP, আমাদের এখানে RS কত, আমাদের এখানে RS হলো 200, RP কত, RP হলো আমাদের এখানে 50, তাহলে মান হবে কত 4। আচ্ছা তাহলে কি দাঁড়ালো, E1 বাই E2 স্কয়ার ইকুয়াল 4, অর্থাৎ আমরা যদি একটু ভেঙে লিখি E2 স্কয়ার ইকুয়াল হলো 4, আমরা যদি রুট করি তো রুট করলে মান আসবে কত, E1 বাই E2 ইকুয়াল হবে 2। এখান থেকে আমরা কি লিখতে পারি, E1 ইকুয়াল 2E2, অর্থাৎ E1 এর মান E2 এর কয় গুণ, দ্বিগুণ, তার মানে আমরা লিখতে পারি E1 গ্রেটার দেন E2। অতএব বলতে পারি যে আমরা একই সময় ধরে যদি তড়িৎ প্রবাহিত হয়, PU কিউ বর্তনীতে যদি একই সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়, সমপরিমাণ তাপ উৎপন্ন হতে হলে E1 এর মান E2 থেকে কি হতে হবে, বড় হতে হবে, বা E1 এর মান E2 থেকে বেশি হতে হবে। অতএব আমরা এইভাবে বলতে পারি যে অতএব PU কিউ বর্তনীতে একই সময়ে সমপরিমাণ তাপ উৎপন্ন হতে হলে E1 এর মান E2 থেকে বড় হতে হবে। ধন্যবাদ। আচ্ছা আমাদের পরের প্রশ্ন হলো কুমিল্লা বোর্ড 19, পরের প্রশ্ন হলো কুমিল্লা বোর্ড 19 কি বলছে, 60 ওহম রোধের দুটি রোধক শ্রেণীতে যুক্ত করে, 60 ওহম রোধের দুটি রোধক শ্রেণীতে যুক্ত করে 120 ভোল্ট তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হলো। পরবর্তীতে রোধক দুটি সমান্তরালে যুক্ত করে একই উৎসের সাথে যুক্ত করা হলো। প্রথমে একবার শ্রেণীতে, পরে সমান্তরালে। শ্রেণীযুক্ত অবস্থায় 60 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা নির্ণয় করো। এটা হলো ব। খেয়াল করো, আমরা যদি চিত্রটা একটু আঁকার চেষ্টা করি, দেখো দুইটা রোধ শ্রেণীতে যুক্ত করছে, এই যে দুইটা রোধ শ্রেণীতে যুক্ত করছে, ভোল্টেজের মান 120 ভোল্ট, 60 ওহম, এখান থেকে কারেন্ট যাচ্ছে। আচ্ছা আমাদেরকে বলছে কি, শ্রেণীতে যুক্ত অবস্থায় 60 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা, কিসে যুক্ত, শ্রেণীতে যুক্ত, কি বের করতে বলছে, প্রবাহিত প্রবাহ মাত্রা I এর মান বের করতে বলছে। তার মানে গতে আমাদেরকে বের করতে বলছে I ইকুয়াল হোয়াট, রোধ RS ইকুয়াল R1 প্লাস R2, যেহেতু শ্রেণীতে যুক্ত 60 প্লাস 60, তার মানে হবে 120 ওহম, এটা হলো RS এর মান। V এর মান দেওয়া আছে কত, 120 ভোল্ট। তো আমরা জানি কি, আমরা জানি I ইকুয়াল V বাই R, যেহেতু R এর জায়গায় হবে RS, এই কারণে আমরা এখানে RS লিখব। V কত, V হবে 120, RS কত, RS হবে 120, তার মানে 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ দেখো, যেহেতু আমরা জানি প্রথম ক্লাসটার মধ্যে দিছি এই সার্কিটের যে শ্রেণীর ক্ষেত্রে কারেন্ট কি থাকে, কারেন্ট কি হয় না, বিভাজিত হয় না, অর্থাৎ 60 ওহমের মধ্যে দিয়ে এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার যাবে, এখান দিয়েও কি 1 অ্যাম্পিয়ার যাবে। শ্রেণীর ক্ষেত্রে হয় বিভব বিভাজন, সমান্তরালের ক্ষেত্রে হয় কারেন্ট বিভাজন। তার মানে 60 ওহম রোধের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে এখানে 1 অ্যাম্পিয়ার। কিন্তু আমরা কিন্তু এখানে আর এর মান কিন্তু 60 লিখতে পারবো না। আর এর মান আমি প্রথম দিনই বলছি যে একটা উৎস থেকে যখন কারেন্ট বের হয় তখন সে ওই লাইনের মধ্যে টোটাল রোধ কত সেটা হিসাব করেই তারপরে বের হয়। অতএব তোমরা হয়তো ভুল করতে পারো যে এখানে তো 60 ওহম রোধের কথা বলছে, তোমরা চাইলেই এখানে 60 ওহম রোধ লিখতে পারবা না, যেহেতু এটা একই লাইনে সিরিজে আছে এটা। আচ্ছা পরের প্রশ্নে কি বলছে, পরের প্রশ্নে বলছে কোন সংযোগে একটি নির্দিষ্ট সময়ে বেশি তাপ উৎপন্ন হবে। আবার তাপের সমীকরণ, কোন সংযোগে একটি নির্দিষ্ট সময়ে বেশি তাপ উৎপন্ন হবে। আচ্ছা তো আমরা প্রথমে শ্রেণীর জন্য বের করব, এরপরে সমান্তরালের জন্য বের করব। প্রথমে শ্রেণীর জন্য বের করব, এরপরে আমরা সমান্তরালের জন্য বের করব। আচ্ছা তাহলে দেখো প্রথমে যদি ঘয়ের জন্য
ঘয়ের জন্য কোন সংযোগে বেশি তাপ উৎপন্ন হবে। কি বলছে, কোন সংযোগে একটি নির্দিষ্ট সময়ে বলছে, তার মানে সময়ের মান দেওয়া নাই, উভয় ক্ষেত্রে টি ধরতে হবে, নির্দিষ্ট সময়ে বেশি তাপ উৎপন্ন হবে। তো আমরা জানি আচ্ছা আরএস টা কত পাইছি আমরা 120 ভোল্ট, এটা পাইছি কোথায় থেকে, এটা পাইছি আমরা গ হতে, আমরা লিখবো যে গ হতে পাই শ্রেণী সংযোগের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, শ্রেণী সংযোগের ক্ষেত্রে গ হতে পাই আরএস ইকুয়াল 120 ভোল্ট। এখন উৎপন্ন তাপের সমীকরণ কত শ্রেণী সংযোগের ক্ষেত্রে, আর এইচ, যেহেতু সিরিজে আছে এই কারণে আরএইচ লিখছি, সমীকরণ কি আই স্কয়ার আরএস টি। আমরা কোন এককে লিখছি এটা, আমরা এটা জুল এককে লিখছি। আচ্ছা জুল এককে লিখছি এটা এইচ, আর যদি ক্যালোরি এককে লিখতাম তখন 0.24 লিখতে হতো এখান দিয়ে। আচ্ছা এখন আসো আমাদের আই কত, আমাদের আই কিন্তু আমরা গতে বের করছি, আমাদের আই আমরা সিরিজের ক্ষেত্রে পেলাম কত, আমরা 1 এম্পিয়ার, এই মানও কোথায় পাইছি গতে, এই মান কোথায় পাইছি আমরা গতে, এটা একক হবে রোধের ওহম, এটা ভোল্ট হবে না। আচ্ছা এখন আসো আমরা যদি মান বসাই 1 স্কয়ার আরএস এর মান হবে 120, আচ্ছা টি এর জায়গায় টি থাকবে জুল জুল, আচ্ছা তার মানে 120 টি জুল, এটা হলো কিসের ক্ষেত্রে, এটা হলো শ্রেণীর ক্ষেত্রে, 120 টি জুল এটা হবে শ্রেণীর ক্ষেত্রে। এখন আসো আমাদেরকে আবার কিসের জন্য বের করতে হবে, সমান্তরালের জন্য বের করতে হবে। এখানে সার্কিটটা এখন কিসে আছে, শ্রেণীতে আছে, সার্কিট যখন সমান্তরালে যাবে তখন সার্কিটটা হবে এরকম, এই যে এরকম, এই যে এরকম হবে, খুবই সহজ একটা সার্কিট, এই যে এটাও 60 ওহম, এটাও 60 ওহম। আচ্ছা তখন আমরা কি বের করব, তখন আমরা আরপি এর মান বের করব, খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি 1/rp ইকুয়াল 1/r1 প্লাস 1/r2 1/60 প্লাস 1/60, তার মানে হবে 2/60, এটা হবে 1/rp এর মান, তাহলে rp হবে 60/2 ইকুয়াল 30 ওহম। আচ্ছা 30 ওহম। এখন আসো শ্রেণীতে আমরা বের করছি সমান্তরালের তুল্য রোধ বের করছি, সমান্তরালের কারেন্ট বের করব, সমান্তরালে যদি কারেন্ট বের করি আইপি ইকুয়াল কত হবে, ভি/আরপি, আমাদের এখানে ভি কত, আমাদের এখানে ভি ছিল 120 ভোল্ট, তাহলে এটা হবে 120 ভোল্ট, এখন ভি হবে কত, ভি হবে 120 ভোল্ট, আরপি কত, আরপি হলো 30, আর মানে হবে আইপি কত, আইপি হবে আমাদের এখানে 4 এম্পিয়ার। খেয়াল করো আমাদের কাছে কিন্তু সমান্তরালের ক্ষেত্রে কারেন্টের মান আছে, সমান্তরালের ক্ষেত্রে আমাদের এখানে রোধের মান আছে। এখন আমরা সমান্তরালে কি বের করব, সমান্তরালের ক্ষেত্রে আমরা এইচ এর মান বের করব, তাহলে এইচপি ইকুয়াল আই স্কয়ার আরপি টি জুল। আই এর মান কত, আই এর মান হলো এখানে 4 স্কয়ার, আরপি এর মান কত, আরপি এর মান হলো এখানে 30, আচ্ছা 30 ইনটু টি জুল। এখন আসো তাহলে মান কত দাঁড়ায়, 4 4 16 ইনটু 30 টি জুল, টি কিন্তু টি এর কিন্তু মান দেওয়া নেই, যেহেতু একই সময় বলছে এই কারণে এখানেও টি এখানেও টি, তাহলে 348 480 টি জুল। এটা কিসের জন্য, এটা হলো সমান্তরালের জন্য। এখন দেখো সমান্তরালে হলো 480 টি জুল আর শ্রেণীতে হলো 120 টি জুল। আমাদেরকে বলছে কি কোন সংযোগে একটি নির্দিষ্ট সময়ে বেশি তাপ উৎপন্ন হবে, কোন সংযোগে একটি নির্দিষ্ট সময়ে বেশি তাপ উৎপন্ন হবে, তার মানে উৎপন্ন তাপ কোথায় বেশি সেটা বের করতে হবে। তাহলে আমরা যেহেতু সময়ের মানটা নির্দিষ্ট, সময়ের মান এখানেও টি এখানেও টি, এখন আমরা একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দিব, তো ভাগ করলে যেই মানটা সমান এই মানটা বাদ যাবে। তাহলে দেখো আমরা লিখতে পারি সুতরাং HP ডিভাইডেড বাই H সিরিজ, HP এর মান পেলাম কত আমরা 480 টি জুল, আর এখানে পেলাম 120 টি জুল। আমাদের এটা যদি কাটা যায়, জুল জুল একক যদি কাটা যায় তাহলে HP এটা কাটলে হলো 4, HP ইকুয়াল 4HS, অর্থাৎ আমরা লিখতে পারি যে HP গ্রেটার দেন কত, HS, HP গ্রেটার দেন HS। তার মানে সমান্তরালে যুক্ত অবস্থায় তুল্য রোধের মান শ্রেণীতে যুক্ত অবস্থায় তুল্য রোধের মান অপেক্ষা সমান্তরালে যুক্ত অবস্থায় উৎপন্ন তাপ শ্রেণীতে যুক্ত অবস্থায় উৎপন্ন তাপ অপেক্ষা বেশি হবে। অতএব সমান্তরাল সংযোগে একটি নির্দিষ্ট সময়ে বেশি তাপ উৎপন্ন হবে, এভাবে আমরা বলবো। ধন্যবাদ। আমরা আরেকটা অঙ্ক করব। যেহেতু আমাদের এখানে সময়ের মান সমান ছিল এই কারণে ভাগ করে দিছি, তো ভাগ করলে সমজাতীয় রাশিগুলি বাদ চলে যায়। পরের প্রশ্ন হলো সিলেট বোর্ড 19, সিলেট বোর্ড 19
সিলেট বোর্ড 19। আচ্ছা, কি বলছে? স্বাভাবিক তাপমাত্রায় অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, টাংস্টেন তারের রোধ 65 ওহম। এরূপ তার দিয়ে দুটি বৈদ্যুতিক হিটারে কুণ্ডলী তৈরি করে বৈদ্যুতিক লাইনের সাথে 220 ভোল্ট সমান্তরালে যুক্ত করা হলো। এতে কুণ্ডলী তারের তাপমাত্রা 250 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো। প্রথম কুণ্ডলী তারের দৈর্ঘ্য ও ব্যাস উভয়ই দ্বিতীয় কুণ্ডলীর তুলনায় দ্বিগুণ, অর্থাৎ কুণ্ডলী হলো দুইটা, প্রথম কুণ্ডলীর দৈর্ঘ্য এবং ব্যাস দ্বিতীয় কুণ্ডলীর তুলনায় দ্বিগুণ। টাংস্টেন রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা এর মান দেওয়া আছে 4.5 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। এটা হলো আমাদের উদ্দীপক। গতে কি বললো? গতে বললো 250 ডিগ্রি সেলসিয়াসে টাংস্টেন তারের রোধ কত। এটা কিন্তু রোধের প্রথম ক্লাসে দেওয়া হয়েছে, তোমাদের এই টাইপের অঙ্কগুলি দেওয়া আছে। 250 ডিগ্রি সেলসিয়াসে টাংস্টেন তারের রোধ কত, তারপর আমি করে দিচ্ছি, দেখো। আচ্ছা, এটাতে খালি শেষ। 250 ডিগ্রি সেলসিয়াসে টাংস্টেন তারের রোধ কত? প্রথমে 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য রোধ দেওয়া আছে 65 ওহম, আমাদেরকে 250 এর জন্য রোধ বের করতে বলছে। তো আমাদের এখানে 0 ডিগ্রি সেলসিয়াসের রোধ নাই, তো আমাদের এখানে প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াসের রোধ বের করতে হবে। তো কি কি দেওয়া আছে দেখো। গতে θ1 দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, θ2 হলো 250 ডিগ্রি সেলসিয়াস, আর 1 দেওয়া আছে 65 ওহম, আলফা দেওয়া আছে 4.5 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, কি বের করতে বলছে? 250 ডিগ্রি সেলসিয়াসের রোধ কত। তো 250 ডিগ্রি সেলসিয়াসের রোধের মান বের করতে হলে আমাদেরকে R0 এর মান বের করতে হবে, অর্থাৎ R0 এর মান বের করতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ, কিন্তু সেটা আমাদের কাছে নাই, অতএব প্রথমে আমাদেরকে এটা বের করতে হবে। তাহলে আমাদের লেখাটা কি হবে? প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ R0 = R1 / 1 + আলফা θ1। এই সমীকরণের সাহায্যে, অর্থাৎ আমাদের মূলত সমীকরণটা কি? মূলত সমীকরণটা হলো এখানে R = R0 × 1 + আলফা θ। এখান থেকে আমরা R0 বের করব বা R0 বের করব। R0 = R1 / 1 + আলফা θ1। R1 এর মান কত? R1 এর মান হলো 65, 1 প্লাস আলফা এর মান দেওয়া আছে 4.5 × 10⁻³ θ1 এর মান দেওয়া আছে, θ1 এর মান 25 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসে থাকবে, যেহেতু এটা সেলসিয়াসে আছে এটাও সেলসিয়াসে থাকবে, কেলভিনে নিতে হবে না, তার মানে হবে 25। তাহলে 65 / এটা। আচ্ছা, তাহলে আমাদের মান চলে আসবে হচ্ছে 58.42 ওহম। এটা হলো R0 এর মান, খেয়াল করো। তাহলে R0 এর মান চলে আসছে কত আমাদের? 58.42 ওহম। তো এখান থেকে আমরা R250 এর মান বের করব। তো আমরা জানি R250 = R0 × 1 + আলফা θ1, 1 প্লাস আলফা θ1 না, এটা হবে আলফা θ2, 1 প্লাস আলফা θ2। আমাদের θ1 ছিল কত? আমাদের θ1 ছিল 25, θ2 হবে, অর্থাৎ আমরা এই তাপমাত্রার জন্য মান বের করব। এখন আসো R0 এর মান কত? 58.42, 1 প্লাস আলফা কিন্তু দেওয়া আছে, তাহলে 4.5 × 10⁻³ θ2। আমার θ2 কত? θ2 হলো 250, এই হলো 250। তাহলে এইখানে আমাদের 58.42, 1 প্লাস এটা আছে, তাহলে আমাদের মান চলে আসলো হচ্ছে 124.14 ওহম। এটা হলো R250, অর্থাৎ 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের কি? 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের রোধ হলো এটা। আবার বলতেছি, আমাদের কাছে R250 বের করতে হলে R0 অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ প্রয়োজন। এটা যেহেতু আমাদের কাছে ছিল না, এই কারণে আমরা প্রথমে R0 এর মান বের করছি, এই মান নিয়ে এখানে বসিয়ে আমরা R250 বের করছি। ধন্যবাদ। আসো ঘতে হলো কি? ঘতে হলো কোন কুণ্ডলীতে বেশি তাপ উৎপন্ন হবে। একই প্রশ্ন, কোন কুণ্ডলীতে বেশি তাপ উৎপন্ন হবে? গাণিতিক বিশ্লেষণ সহ মন্তব্য করো, কোন কুণ্ডলীতে বেশি তাপ উৎপন্ন হবে। আচ্ছা, এখন আসো, আমাদেরকে কিন্তু বলে দিছে যে প্রথম কুণ্ডলীর তারের দৈর্ঘ্য ও ব্যাস যথাক্রমে উভয়ই দ্বিতীয় কুণ্ডলীর তুলনায় দ্বিগুণ। আচ্ছা, তাহলে দ্বিতীয় কুণ্ডলীর তুলনায় যেহেতু দ্বিগুণ বলছে, আমাদেরকে দ্বিতীয় কুণ্ডলীর দৈর্ঘ্য কত? দ্বিতীয় কুণ্ডলীর তুলনায় দ্বিগুণ বলছে, তো দ্বিতীয় কুণ্ডলীর দৈর্ঘ্য L2 = L বিবেচনা করি। আচ্ছা, কি বলছে? ব্যাস বলছে। আবার D2 = D বিবেচনা করি। যেহেতু রাশিগুলির মান দেওয়া নাই, এই কারণে আমরা যা দ্বারা প্রকাশ করা হয় তা লিখছি। L2 = L, D2 = D। এখন L1 কত হবে?
এটার দ্বিগুণ তার মানে 2L, আবার এটা কত হবে D1 ইকুয়াল কত হবে 2D। তাহলে দেখো দ্বিতীয়টা L2 এর মান হলো L, D2 এর মান ধরছি D, এগুলি ধরে নিচ্ছি আমরা জানি না কিন্তু। আচ্ছা, আবার প্রথমটার মান দ্বিতীয়টার দ্বিগুণ, আবার প্রথমটার মান দ্বিতীয়টার দ্বিগুণ, এই কারণে আমরা এইভাবে লিখতে পারছি। এখন আসো কি বের করতে বলছে আমাদেরকে, কোন ক্ষেত্রে উৎপন্ন তাপের পরিমাণ বেশি হবে, অর্থাৎ আমরা H এর মান বের করব কোনটা বেশি হবে। আচ্ছা, তো আমাদের কাছে কিন্তু প্রথম কুণ্ডলীর রোধ নাই, প্রথম কুণ্ডলীর আমাদের রোধ নাই। প্রথম কুণ্ডলীর যদি আমরা রোধ বের করি, রোধের সমীকরণটা কি, রোধের সমীকরণটা হবে R1 ইকুয়াল রো ইন্টু L1 বাই হলো A1। আচ্ছা, প্রথম কুণ্ডলীর জন্য তো L1 এর মান কত, L1 এর মান হলো 2L, রো ইন্টু 2L, দেখো L1 এর মান কত 2L, A1 এ ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মান নাই, ক্ষেত্রফল মানে জানি পাই আর স্কয়ার। আচ্ছা, পাই আর স্কয়ার। এখন আর এটা তো হচ্ছে ব্যাসার্ধ, আমাদের দেওয়া আছে কি ব্যাস, আমাদের যেহেতু ব্যাস দেওয়া আছে রো ইন্টু 2L, তার মানে এইখানে আমরা লিখতে পারি কত পাই ইন্টু D1/2। আমরা জানি ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, এই কারণে R1 এর জায়গায় লিখছি আমরা কত D1/2। তো এখান থেকে আমরা কি লিখতে পারি রো ইন্টু 2L, এটা হইল কত পাই D1 স্কয়ার বাই কত 4, পাই D1 স্কয়ার বাই পাই D1 স্কয়ার বাই 4। এখন খেয়াল করো এই D1 এর মান কত, আবার এই D1 এর মান হলো 2D, তাই আমরা কত লিখতে পারি রো ইন্টু 2L পাই, এই D1 এর জায়গায় লিখছি আমরা 2D হোল স্কয়ার বাই 4, 2D হোল স্কয়ার বাই 4, তাই আমরা কত লিখতে পারি রো ইন্টু 2L পাই এই এটা হবে কত 4D বাই কত 4, তাহলে এই 4 কাটা গেল, এই 4 কাটা গেল, তাহলে আমাদের R1 এর মান কত হবে, R1 এর মান হবে 2 রো L বাই পাই D, অর্থাৎ আমাদের এখানে R1 এর মান হলো 2 রো L বাই হলো পাই D। আচ্ছা, এখানে একটা স্কয়ার আছে, এই হবে স্কয়ার, এই হবে স্কয়ার, যেহেতু এইখানে R1 স্কয়ার ছিল, অর্থাৎ এই যে D1 স্কয়ার ছিল, D1 এর মান কত 2D, 2 স্কয়ার মানে 4 আর AD স্কয়ার, তাহলে আমাদের R1 এর মান হলো কত 2 রো L বাই হলো পাই D স্কয়ার। এটা আমরা প্রথম কুণ্ডলীর জন্য রোধ বের করছি। কোন কুণ্ডলীর জন্য রোধ বের করছি, এটা প্রথম কুণ্ডলীর জন্য রোধ বের করছি। ঠিক একই ভাবে আমরা দ্বিতীয় কুণ্ডলীর জন্য রোধ বের করতে পারি। দ্বিতীয় কুণ্ডলীর জন্য রোধ বের করলে এটা হবে কত, এটা হবে 2, এটা হবে 2, এটা হবে 2। আচ্ছা, L2 এর মান কত দ্বিতীয় কুণ্ডলীর জন্য, L2 এর মান হলো L, তাহলে এখানে হবে কত, এখানে হবে L। আচ্ছা, তাহলে এখানে হবে L, R2, তাহলে এটা হবে R2, যেহেতু দ্বিতীয় কুণ্ডলী, তাহলে R2 কত, R2 হলো D2/2, R2 হলো D2/2। আচ্ছা, তাহলে D2 স্কয়ার, এইখানে এটা হবে 2। আচ্ছা, তাহলে এইখানে এই দুটো কাটা যাবে। এখন আসো এই D2 এর মান কত, এই D2 এর মান হলো শুধু D, তাহলে এই 2 আর তখন বসবে না, এই 2 আর তখন বসবে না, তাহলে আমাদের সমীকরণে কি দাঁড়াবে, আমাদের সমীকরণে দাঁড়াবে হচ্ছে এখানে এটা 4, তখন এই 4 এখানে থাকবে না, এই 4 এখানে থাকবে না, তাহলে আমাদের সমীকরণ হবে D²/4, পাই D²/4, পাই D²/4। আচ্ছা, এইখানে L2, আচ্ছা L2 এর মান কত, L2 এর মান শুধু L, এই 2 গুলি আর থাকবে না। দেখো বিষয়টা হলো এইরকম, তখন আর এই 4 কাটা যাবে না, এই 4 থাকবে, এটা হলো দ্বিতীয়টার জন্য। দেখো দ্বিতীয়টার জন্য R2 ইকুয়াল রো L2/A2, L2 মানে হলো L, A2 মানে হলো পাই R2 স্কয়ার, R2 মানে D2/2 স্কয়ার। এরপরে কি হলো, এখানে আমরা D2, এই যে D2, এখানে যেহেতু হোল স্কয়ার, এটাকে আমরা স্কয়ার করলাম 4 হলো, তো D2 এর মান কত, D2 এর মান হলো আমাদের এখানে D, এই যে D2 এর মান বসালাম আমরা D, আর L2 এর মান কত, L2 এর মান হলো L, তাহলে এখানে D²/4, তাহলে রো ইনটু L পাই D²/4, তাহলে এই 4 যদি উপরে উঠে যায় তাহলে আমার সমীকরণ হবে কত 4 রো L, এটা হবে R2 এর মান। তাহলে R2 এর মান কত পেলাম আমরা 4 রো L বাই হলো পাই D², আর R1 এর মান কত পাইছি আমরা, R1 এর মান পেলাম হচ্ছে 2 রো L বাই পাই D²। খেয়াল করো এটা হলো R1 এর মান 2 রো L বাই পাই D², এটা হলো R2 এর মান 4 রো L বাই হলো পাই D²। এখন আমাদেরকে বলছে কি বলছে, কোন কুণ্ডলীতে বেশি তাপ উৎপন্ন হবে। আচ্ছা, তো আমরা জানি উৎপন্ন তাপের সমীকরণ H1 ইকুয়াল V1 স্কয়ার বাই R1 ইনটু T1।
আবার আমরা জানি S2 ইকুয়াল V2 স্কোয়ার R2 বাই T2। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। উভয় ক্ষেত্রে যেহেতু সময়ের মান সমান, সময়ের মান যেহেতু সমান, অতএব আমরা সময়গুলিকে কি করতে পারবো, বাদ দিতে পারবো। আচ্ছা, তো এখন আসো আমাদের এইখানে V1 কত, V1 ইকুয়াল V2 ইকুয়াল 220 ভোল্ট। আবার সময়ের মান সমান, অর্থাৎ T1 ইকুয়াল T2 ইকুয়াল T। তাহলে V1 এর মান V2 এর মান 220 ভোল্ট, উদ্দীপকে দেওয়া আছে, সময় একই, এই কারণে এগুলির মান সমান। এখন আসো আমরা যদি ভাগ করি, অর্থাৎ H1 কে আমরা S2 দ্বারা ভাগ করতেছি। H1 কে যদি S2 দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়াবে, V1 স্কোয়ার T1 বাই R1 বাই হলো V2 স্কোয়ার T2 বাই হলো R2। আমরা লিখতে পারি কত, V1 স্কোয়ার T1 বাই হলো R1 ইন্টু এইখানে হবে R2 V2 স্কোয়ার, আচ্ছা R2 ডিভাইডেড বাই V2 স্কোয়ার T2। খেয়াল করো V1 আর V2 এর মান 220 ভোল্ট, এই কারণে এটা কাটা, T1 এর মান আর T2 এর মান সমান, এটা কাটা। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে, সমীকরণটা দাঁড়াবে H1 বাই S2 ইকুয়াল হলো কত, R2 ডিভাইডেড বাই R1। এখন আমার R2 কত, R2 হলো আমাদের এখানে 4 রো L বাই পাই ডি স্কোয়ার। R1 কত, R1 হলো 2 রো L বাই পাই ডি স্কোয়ার। তো আমরা যদি এটা ভেঙে লিখি তাহলে লেখা যাবে 4 রো L বাই হবে পাই ডি স্কোয়ার ইন্টু পাই ডি স্কোয়ার বাই হলো 2 রো L কাটা, পাই ডি স্কোয়ার কাটা, 4/2 মানে হলো 2। অর্থাৎ আমরা লিখতে পারি H1 বাই S2, অর্থাৎ আমরা লিখতে পারি যে H1 বাই S2 ইকুয়াল 2। তার মানে H1 ইকুয়াল 2 S2, অতএব বলতে পারি H1 S2 এর দ্বিগুণ। তাহলে কে বড়, আমাদের এখানে বড় হচ্ছে H1। তাহলে যেহেতু H1 বড়, H1 কে আমরা বিবেচনা করছি প্রথম কুণ্ডলীর রোধ, প্রথম কুণ্ডলীর উৎপন্ন তাপ, আর S2 হলো দ্বিতীয় কুণ্ডলীর উৎপন্ন তাপ। যেহেতু H1 এর মান S2 থেকে বড় বা দ্বিগুণ, অতএব আমরা বলতে পারি যে প্রথম কুণ্ডলীটি বেশি তাপ উৎপন্ন হবে, প্রথম কুণ্ডলীতে বেশি তাপ উৎপন্ন হবে। তো আজকের ক্লাসে মূলত উৎপন্ন তাপ নিয়ে আলোচনা করা হয়েছে। এই সমীকরণ থেকে তোমাদের বোর্ড প্রশ্নগুলি আসে। এখন তোমরা যদি এই সমীকরণটা বোঝো এবং ভালোভাবে যদি মাথায় রাখতে পারো, এই সমীকরণ থেকে যতগুলি অঙ্ক আসবে যেভাবেই আসে তোমরা দিতে পারবা। তো আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাসায় থাকো এবং বিজ্ঞানের সঙ্গে থাকো। ধন্যবাদ।